নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা আমাদের সীমান্ত ঠিক ওপারেই ঘটছে, কিন্তু তার আঁচ এসে লাগছে একেবারে আমাদের দোরগোড়ায়। বাংলাদেশে কেন বারবার পিছিয়ে যাচ্ছে সেই দেশের সাধারণ নির্বাচন? কিসের জন্য এই এত সময় নেওয়া? আর এই পর্দার আড়ালে কি অন্য কোনো বড় খেলা চলছে? সাধারণ মানুষ বাংলাদেশের বলছেন তারা ভোট চাইছেন, কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যেন এক অদ্ভুত ধীর গতিতে এগোচ্ছে। সেই সময় সেনা বলেছিল 2025-এর ডিসেম্বর, হলো না। 2026-এর এপ্রিল অবধি ভোটের পর্ব পিছিয়ে গেল। তাই আজকের বড় প্রশ্ন, এই হঠাৎ করে সময় চাওয়া, ধীর গতি, দেরির পেছনে কোনো বিদেশি শক্তির হাত কি আদৌ আছে? আমাদের কাছে যে গোয়েন্দা রিপোর্ট আছে তাতে কিছু ভয়ঙ্কর পরিণতির দিকে ইঙ্গিত দিচ্ছে। কিন্তু তার আগে বাংলাদেশ বলছে তাদের ছাত্রনেতা হাদি, ওসমান হাদি খুন হয়েছে। বাংলাদেশ তাকে শহীদ আখ্যা দিয়েছে। দেখুন দেখুন, দেখাবো ছবিগুলো। তাকে আবার রাষ্ট্রমর্যাদা দিয়েছে, তাকে শহীদও বলা হয়েছে। এই হাদিকে তাকে রাষ্ট্রমর্যাদা দেওয়া হয়েছে, তাকে শহীদ আখ্যা দেওয়া হয়েছে। খোদ মোহাম্মদ ইউনূস তার শেষকৃত্যে উপস্থিত জানাজার নামাজ পড়ছে। কিন্তু এই হাদি কি শুধুই ছাত্রনেতা? ঢাকার গুলিকাণ্ড থেকে সিঙ্গাপুরের বেডে মৃত্যু, বাংলাদেশকে জ্বালিয়ে দিয়ে শেষ হলো ওসমান হাদির কাহিনী। জুলাই অভ্যুত্থানের সেই ছাত্রনেতা একজন ভারত বিদ্বেষী উগ্রতার প্রতীক, যার মৃত্যু সংবাদে সেই দেশের সংবাদপত্রের দফতর পুড়েছে, উপদূতাবাসের দফতরে হামলা হয়েছে, রাজপথ গর্জে উঠেছে ভারত হাটাও স্লোগানে। কে এই হাদি? এই হাদি গ্রেটার বাংলাদেশের মানচিত্র হাতে ভারত বিদ্বেষের পোস্টার বয়। শেখ হাসিনা পতনের পর হঠাৎ ঊর্ধ্বগতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এই হাদি রাতারাতি হয়ে ওঠেন বাংলাদেশের অ্যান্টি ইন্ডিয়া মুখ। দিল্লিকে নিশানা করে দীর্ঘ মিছিল, কখনো ভারতের বাঁধ ভাঙার হুমকি, কখনো ফেসবুকে গ্রেটার বাংলাদেশ মানচিত্র, যেখানে আসাম, ত্রিপুরা থেকে উত্তর পূর্ব, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সবকে দেখানো হয়ে গেছে বাংলাদেশের ভূখণ্ডের অংশ হিসেবে। ভারতের দৃষ্টিতে, আমাদের দৃষ্টিতে সরাসরি আমাদের মানচিত্রে আগুন লাগানো এই হাদি আর কিচ্ছু নয়, আর ড্যাম ব্লাডি টেররিস্ট। মাদ্রাসা মঞ্চ, খিলাফত সভা, দিল্লি বিরোধী জোট, হাদির পথ আলাদা ছিল। সেকুলার ছাত্র মঞ্চ কিংবা সেকুলার ছাত্র প্ল্যাটফর্ম হাদি বেছে নেয়নি। তিনি বেছে নিয়েছিলেন দেওবন্দি মাদ্রাসা, খিলাফত যুব মজলিস আর জামাত ঘেঁষা প্ল্যাটফর্মকে। খিলাফত প্রতিষ্ঠার কথা বলে, অর্থাৎ তারা গণতন্ত্র চায় না, তারা চায় সারিয়া, তারা চায় খিলাফত। যে মঞ্চে হাদি বক্তৃতা দেয় সেখানে হাদির গলায় উঠেছে ভারতীয় এজেন্ট। ইসকনকে তিনি ঘোষণা করেছেন সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে, ইন্ডিয়ান এজেন্ট হিসেবে। বাংলাদেশের মাটিতে এই ইসকন এবং ভারতকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন এই হাদি। দিল্লির কাছে সিগন্যাল খুব পরিষ্কার, রাস্তার রাজনীতি আর মসজিদ মাদ্রাসার মঞ্চকে এক সুতোয় গেঁথে ভারত বিদ্বেষকে নতুন জ্বালানি দিয়েছেন এই হাদি। আর এই হাদির মৃত্যু, সেই মৃত্যুর আগুনে বাংলাদেশের নির্বাচনী প্রচার রাতারাতি পিছিয়ে গিয়েছে। দাঁড়ান 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 সব বলবো। এই হাদির মৃত্যুর পর হাদির যারা বন্ধু বান্ধব, তার যারা সহকর্মী, সহযোদ্ধা, কোট আন কোট, বাংলাদেশ যাদের বলে তারা নাকি ছাত্রনেতা, সেই ছাত্রনেতাদের বুলি শুনবেন। আসুন শুনুন, এই হাদি মরে যাওয়ার পর এই বাংলাদেশের এই হাদির সহকর্মীরা, ছাত্রনেতারা ঠিক কি কি বক্তব্য রাখছেন, শুনুন। ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইটও আস্ত রাখা হবে এখানে। ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছে।
একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, PDFের ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। পৃথিবীর মানচিত্রে ভারত হচ্ছে একটা ফকিন্নি দেশ। এরা যেই পাতে খায় সেই পাতেই ভারতের বাজেট যতটুকু, ভারতের বাজেট যতটুকু তার 40 ভাগের 1 ভাগ ওরা বাংলাদেশ থেকে নিয়ে যায়। মানে কি আমরা যদি এটা বন্ধ করে দেই তাহলে ভারত না খেয়ে মারা যাবে। শুনুন, এরা হাদির সব সহকর্মী, হাদির বন্ধু বান্ধব। হাদি এদের মঞ্চ বানিয়েছিল। এই ওসমান হাদি নামক জঙ্গি, আমি জঙ্গি বলবো, ভারতবাসী হিসেবে আমি হাদিকে জঙ্গি বলবো এবং এদেরকে এক একটা ছোট জঙ্গি, মিনিয়েচার জঙ্গি বলবো। বলে কি পাগল? বলে ভারত নাকি বাংলাদেশের খেয়ে বেঁচে আছে। এ কি পাগল নাকি? আমরা চালটা, চিনিটা, ডিমটা, তুলোটা না দিলে এরা না খেতে পেয়ে শুকিয়ে মরবে। এরা ভারতীয় দূতাবাসের সামনে দাঁড়িয়ে এই সব উদ্ভট সব বক্তব্য রাখছে। হাদির মৃত্যু এবং সেই মৃত্যুর আগুনে বাংলাদেশের রাতারাতি নির্বাচনী প্রচারে গুলিবিদ্ধ হয়ে হাদির মৃত্যু মানেই ঢাকার রাস্তায় রাতারাতি বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণ আমরা দেখেছি। দফতরে আগুন লাগলো, প্রথম আলো, ডেলি স্টারের দফতর ভাঙচুর হলো, ছায়ানট ভাঙচুর হলো, ভারতীয় দূতাবাসে হামলা হলো। জুলাই অভ্যুত্থানের বাংলাদেশ যাকে নায়ক বলে সেই শহীদ হঠাৎ উন্মাদ হয়ে পড়লো জনতা। সে এক উন্মাদ জঙ্গি। মনমোহন সিংয়ে এক হিন্দু যুবককে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার ঘটনা ঘটল। এই অস্থিরতাকে আমরা প্রতিবাদ বলে দেখছি না, এটাকে উগ্র ধর্মীয় রাজনৈতিক সন্ত্রাস হিসেবেই আমরা গণ্য করছি। আর এই অভ্যুত্থানের নায়ক, সীমান্ত সন্ত্রাসের নতুন আইকন টেররিস্ট ওসমান হাদির মৃত্যু সেই প্রশ্নটা আরও জোরালো করছে, আরও ধারালো করে দিচ্ছে যে দক্ষিণবঙ্গর ওপারে জ্বলতে থাকা বাংলাদেশে এখন একটা নতুন ছক হচ্ছে। যাদেরকে বাংলাদেশ নতুন মুক্তির যোদ্ধা আখ্যা দিচ্ছেন তারা আসলে কারা বলুন তো? আমাদের তথ্য বলছে তারা সোজা সাপটা ভাষায় জঙ্গি। প্রমাণ আছে, প্রমাণ আছে। আজ হাদির শেষকৃত্যে কাদের পতাকা দেখা গেছে? দাঁড়ান দেখুন, আমরা বলছি না, প্রমাণ দেখুন, সেই ছবিটা দেখাও। হাদির শেষকৃত্যে বাংলাদেশে ওখানে আইসিসের পতাকা উড়ছে। প্লিজ প্লে দ্য ভিজুয়াল। এই দেখুন, এটা হাদির শেষকৃত্যের ছবি, সেখানে আইসিসের পতাকা উড়ছে। আরও প্রমাণ চাইবেন? দেখুন তাহলে বাংলাদেশের এই মৌলবাদী জঙ্গিদের কাণ্ড কারখানা দেখুন। সংবাদ মাধ্যমের অফিসে অ্যাটাক করার আগে বাংলাদেশ সেনাকে তারা সময় দিচ্ছে 20 মিনিট। 20 মিনিটে খালি করুন জায়গা, জামাতিরা হামলা করবে। অবাক হবেন শুনলে যে বাংলাদেশের সেনা জামাতিদের কথা মতো 20 মিনিটেই জায়গা ফাঁকা করে দিলেন। দেখুন দেখুন দেখুন, ভালো করে দেখুন, দেখুন। এই হলো সেই ছবি। এই হচ্ছে সেই ছবি যেখানে জামাতিরা সেনাকে বলছে 20 মিনিট সময় দিচ্ছি, 20 মিনিটে জায়গাটা ফাঁকা করে দিন। এবং সেনা উল্টে হাত জোড় করে বলছে হ্যাঁ, এই যে দেখুন, বলছে বাবা আমরা 20 মিনিট দাও আমাদের বাবা, আমরা চলে যাচ্ছি, তারপর তোমরা ভাঙচুর করো, যা ইচ্ছে তাই করো। সেনার কন্ট্রোলে নেই বাংলাদেশ, নেই, একেবারে নেই। এ তো গেল 2-1 দিন আগেকার কথা। আজকের এবার কিছু টাটকা ছবি দেখাই। হাদির শেষকৃত্য, শেষকৃত্য মানে একটা দুঃখের জায়গা। যদি সত্যি তারা ছাত্রনেতা কিংবা ছাত্রনায়কই হতো তাহলে মানুষ সেখানে কাঁদতে যেত। হাদির শেষকৃত্যের পর আজ হাজার হাজার মৌলবাদী কট্টরপন্থীরা কি করলেন জানেন? শোকটোক সব ভুলে গেলেন, সব ভুলে তারা ছুটলেন বাংলাদেশের সংসদ ভবন লুট করতে আর গুন্ডামি করতে। দেখুন, হ্যাঁ, সরাসরি সেই ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে শেষকৃত্যের ঠিক পরের ছবি। শেষকৃত্য শেষ হলো এবং এই সমস্ত কট্টরপন্থী তারা শোকটোক মিনিটে ভুলে গেলেন। মিনিটে ভুলে গিয়ে সবাই দৌড় মারলেন কোথায়? বাংলাদেশের পার্লামেন্টকে অ্যাটাক করতে। এবার এখানেই আমাদের প্রশ্ন, সংসদটা কেন? কারণ খুব স্পষ্ট।
সংসদ হলো ভোট বা গণতন্ত্রের ভিত। সেই ভিত নাড়াতে চায় এই মৌলবাদী জামাতি জঙ্গিরা। এদের ছকটা খুব পরিষ্কার, ভোট হতে দেওয়া যাবে না, কারণ ভোট হলে ভারত মিত্র সরকার আসবে, এটা জামাতিরা জানে। কারণ বাংলাদেশের মানুষ এই জামাতিদের চায় না, এই হিংসা, এই উগ্রপন্থা, এই জাতি বিদ্বেষ তারা চায় না। তারা তাই চায় যে তারা এখানে যেন কোনোভাবেই ভোট না হয়, কারণ ভোট হলেই ভারত মিত্র সরকার আসবে এবং ভোট তাই হতে দেওয়া যাবে না। তাই তো আওয়ামী লীগকে লড়তেই দিতে চায় না এরা। কখনো শুনেছেন একটা গোটা পার্টিকে নির্বাচনে ব্যান করে দেওয়া হয়েছে? আরে মশাই, পার্টির কিছু মানুষকে ব্যান করা যায়, একটা গোটা দলকে কোনো গণতন্ত্রে, কোনো সংসদীয় গণতন্ত্রে ভোট লড়া থেকে ব্যান করা যায় না, যদি না সেই দল টেররিস্ট দল হয়। যেমন জামাতে ইসলামী টেররিস্ট দল, কিন্তু তারা ভোটে লড়বে। আওয়ামী লীগ যারা বাংলাদেশকে স্বাধীন করলো, বঙ্গবন্ধুর দল, সেই আওয়ামী লীগ আজকে হঠাৎ করেই ভোট থেকে ব্রাত্য। আরও এক দল এই সত্যটা জানে, বাংলাদেশের কট্টরপন্থী ছাড়া আরও এক দল এই সত্যটা জানে। তাই তারাই ঢাকায় বসে বসে এখন এই ভয়ঙ্কর ছক আঁকছে। কি ছক বলবো, কিন্তু তার আগে আপনাদের শোনাবো হাদির সহকর্মীরা, হাদির এই ইনকিলাব মঞ্চ, যেটাকে বলা হচ্ছে ছাত্র নেতাদের মঞ্চ, সেই ছাত্র নেতাদের মুখের বুলি শুনুন, নিয়ে নিজেরাই ভাবুন এরা ছাত্র নেতা না পাক্কা জঙ্গি। দেখুন, ভারত আমাদের দয়ায় বাঁচে, আমাদের দয়ায় খায়, সেই ভারতের বাংলাদেশের দিকে চোখ লাগানোর কোনো সুযোগ নাই, কোনো সাহস নাই। ভারত যদি তার দেশে কসাইদের ক্যান্টনমেন্ট বানিয়ে, জঙ্গিদের ক্যান্টনমেন্ট বানিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, চোরাগুপ্তা হামলা চালানোর জন্য একের পর এক এই পদক্ষেপগুলো নিতেই থাকে, পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কোরাল, একটা ইট আস্ত রাখা হবে না এখানে। ভারতের প্রক্সি সেবাদাসী হাসিনাকে খেলে দিয়েছে, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে, সেভেন সিস্টার খেলে দেওয়া হবে, ভারতীয় পোর্শনকে খেলে দেওয়া হবে, দিল্লির মিডিয়াকে খেলে দেওয়া হবে। যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। এ পাগল বকে কি, এদেরকে দেখে না সত্যি হাসি পায়, জানেন তো। খেতে পায় না, চিনিটা আমরা দিই, ডিমটা আমরা দিই। এই যে আমরা তো এখন এই আমাদের অনুষ্ঠান তো সরাসরি ইউটিউবে সম্প্রচার হয়, ইউটিউবে কোনো এক মিজান 108 বাংলাদেশ থেকে দেখছেন, বলছেন হাদি ইজ আ ফ্রিডম ফাইটার, উই অল বাংলাদেশি লাভ হিম। উই অল বলবেন না, বলবেন জামাতিরা আপনারা পছন্দ করেন হাদিকে। হাদি অ্যান্টি ইন্ডিয়া পোস্টার বয়, হাদি কট্টরপন্থী, হাদি জেহাদি, হাদি জামাতি, হাদি মাদ্রাসা এবং খালিফাত মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রাখতো। আর কত প্রমাণ দেব? এই যে এক্ষুনি যে এক রুগ্ন, মানে দেখেই বোঝা যাচ্ছে খেতে টেতে পায় না, ছবিটা চালাও না, অডিওটা দিও না, ছবিটা চালাও, যে দেখুন না চেহারা দেখেই বোঝা যাচ্ছে রুগ্ন, খেতে টেতে পায় না। দেখুন না চেহারাটা দেখুন, খেতে টেতে পায় না। এদেরকে আমাদের ভাষায় বলা হয়, একটা জেনজি শব্দ আছে ছাপরি, কোটান কোট বলছি ছাপরি বলা হয়। এই ছাপরি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতীয় দূতাবাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে সেভেন সিস্টার নেব। সেভেন সিস্টার তো দূরের কথা, 7 সেন্টিমিটার এগিয়ে দেখ, ভারতের দিকে 7 সেন্টিমিটার এগিয়ে দেখ, 70 বছর পেছনে পাঠিয়ে দেবো আমরা। তবে যাক, সেই রাগটা না হয় আমি স্বাভাবিক ক্ষমা চাইছি আগে থেকেই, একটু ভাবুক হয়ে পড়ছি। কারণ দেখুন, নিজের দেশকে, আমার দেশকে এরকমভাবে যদি কেউ আক্রমণ করে, সামনে থাকলে তো আর ছেড়ে দিতাম না, কিন্তু রাগ হয়, রক্ত গরম হয়। তবে এর পেছনে এদেরকে কারা চালিত করছে? ইউনুস ছোট বড়ে, ইউনুসের বড় বড়ে, ইউনুসের বাবা কে শুনুন। গত 15 বছরে এই প্রথমবার পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI ঢাকায় তাদের পূর্ণাঙ্গ অপারেশনাল ইনফ্রাস্ট্রাকচার বা ঢাকা সেল তৈরি করেছে। শুধু তাই নয়, একজন ব্রিগেডিয়ার পদের অফিসারের নেতৃত্বে প্রায় 15 থেকে 20 জন পাক গোয়েন্দা এখন বাংলাদেশ থেকে ভারতকে টার্গেট করছে। কেন হঠাৎ ভারতের বিরুদ্ধে এক অদৃশ্য লড়াই? কেন এই লড়াই শুরু হলো? ডক্টর ইউনুস 2026 সালের এপ্রিল মাসে নির্বাচনের কথা বলেছেন।
কিন্তু এই লম্বা 1.5 বছর সময় শুধু সংস্কারের জন্য নয়, এটা আসলে উগ্রপন্থী শক্তিদের গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। অবাক করা তথ্য হলো, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 144 জনেরও বেশি দাগি উগ্রপন্থীকে জেল থেকে মুক্তি দিয়েছে। এর শেষটা কোথায় কেউ জানে না। আপনি শুনলে আটকে উঠবেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন 18 থেকে 20টা এমন জিমনেজিয়াম মানে ব্যায়ামাগার তৈরি হয়েছে যা আদতে উগ্রপন্থী মতাদর্শ প্রচারের গোপন আস্তানা। সেখানে তরুণদের এইসব কাংলাগুলোর মগজ ধোলাই করা হচ্ছে এবং শারীরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দেখে তো মনে হয় না, দেখুন না, শারীরিক প্রশিক্ষণের পরও এরকম রুগ্ন চেহারা। এরা নাকি 7 সিস্টার নেবে, 7 মিলিমিটার পর্যন্ত এগোতে পারবে না, 7 সিস্টার নেবে। প্রশ্ন উঠছে, ইউনূস সরকার কি এগুলো দেখেও দেখছে না? কেন এই অদ্ভুত নীরবতা? নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, শান্তি পুরস্কার পেয়েছিলেন, সবটাই ভাঁওতাবাজি, সবটাই ডববাজি। গোয়েন্দারা বলছেন ইজহারের মতো উগ্রপন্থী প্রচারকরা এখন গ্রামেগঞ্জে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে এবং ভারতের বিরুদ্ধে জেহাদের ডাক দিচ্ছে। এবার আসি আসল মাস্টারমাইন্ডের কথায়। আসল মাস্টারমাইন্ডের নাম একটাই, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এবং বাংলাদেশের গোয়েন্দা বিভাগ DGFI। এদের মধ্যে গত অক্টোবর মাসে এক গোপন চুক্তি হয়েছে। এই চুক্তির মূল লক্ষ্য কি জানেন? বঙ্গোপসাগরে নজরদারির নাম করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওপর নজর রাখা এবং ভারতের নিরাপত্তা বলয়কে ভেঙে ফেলা। ভারত বাংলাদেশ সামরিক সহযোগিতা কমিয়ে পাকিস্তানের সাথে জোট করা এবং এক ব্লুপ্রিন্ট তৈরি করা, এবং সেই ব্লুপ্রিন্ট তৈরিও হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় এবং সুফি মাজারগুলোর ওপর একের পর এক হামলা কি স্রেফ কাকতালীয়? গোয়েন্দা তথ্য বলছে না, কাকতালীয় নয়। অগাস্ট 2024 থেকে অন্তত 27টি বড় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে। হিজবুত তাহরির এবং আনসার আল ইসলামের মতো নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীগুলো এখন প্রশাসনের নাকের ডগায় সেমিনার করছে। আর এই সব কিছুর পেছনে মদত রয়েছে ISI এর। আরও অনেক ব্লুপ্রিন্ট রয়েছে। কি কি জানাবো। ডিজিটাল যুদ্ধ শুনেছেন? সেটাও শুরু হয়েছে। সেই যুদ্ধ কিভাবে চলছে জানতে হলে 2 মিনিট অপেক্ষা করতে হবে। একটা ছোট্ট কমার্শিয়াল বিরতি আমাকে নিতেই হবে। নেওয়ার একেবারে ইচ্ছে নেই, কিন্তু নিতেই হবে। 2 মিনিট অপেক্ষা করুন। এতক্ষণ যা বললাম একবার গুছিয়ে নিন। 2 মিনিট পর নতুন ছকগুলো সব দেখাবো, কোথাও যাবেন না। যারা ইউটিউবে দেখছেন একেবারে যাবেন না। আরও অনেক 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 তথ্য আছে, জানুন, বুঝুন এবং এই বাংলাদেশিদের মুখ্যম জবাব দিন। লেটস কাম ব্যাক আফটার আ স্মল ব্রেক। বাংলাদেশিদের মাথায় জ্বর উঠে গেছে, কিংবা হয়তো তাদের মাথার ভেতর যে পোকাগুলো ছিল সেগুলো নড়ে গেছে। কারণ প্লিজ প্লিজ আনুন না ওই কমিকটার, ওই কমেডিটার ছবিটা আনুন না প্লিজ প্লিজ। হ্যাঁ, না না না, এই যে এটা কমেডি। এই কমেডি হাত ফাত নাড়ছে, এইটা কমেডিটা বলছে 7 সিস্টার নেবে। বিশ্বাস করুন, 7 সিস্টারের দিকে যদি 7 সেন্টিমিটারও পা বাড়ায় না, ভারত 70 বছর পেছনে ফেলে দেবে বাংলাদেশকে। কিন্তু এরা যে কথাগুলো বলছে এর পেছনে কারা আছে জানেন? পাকিস্তানের ISI। ডিজিটাল যুদ্ধের নাম শুনেছেন? সামাজিক মাধ্যমে ভারতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর প্রোপাগান্ডা বা অপপ্রচার শুরু করেছে পাকিস্তান। ভারতের গোয়েন্দা সংস্থা রকে কালিমালিপ্ত করার জন্য হাজার হাজার ভুয়ো অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হচ্ছে। দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টগুলোর অধিকাংশরই অপারেটর হলো পাকিস্তানের। তারা চাইছে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ভারতের প্রতি ঘৃণা ছড়িয়ে দেওয়া, এবং এই দুর্ভিক্ষের ক্যালেন্ডারগুলো সেই কাজটাই করছে। সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো ভারতের শিলিগুড়ি কিংবা চিকেন স্নেক, শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের ওপর আঘাত হানার পরিকল্পনা করছে এই রুগ্ন জরাজীর্ণ না খেতে পাওয়া জেহাদিগুলো। বাংলাদেশের দেখান না একটু ওই রুগ্ন জেহাদির ছবিটা দেখান। হ্যাঁ দেখুন, কেন বলছি রুগ্ন না খেতে পাওয়া শীর্ণকায় এই জেহাদিগুলো এখন শিলিগুড়ি করিডোরের দিকে চোখ রাখাচ্ছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকায় উগ্রপন্থীদের গোপন আস্তানা তৈরি হচ্ছে, যাতে সেখান থেকে ভারতে অস্ত্র পাচার করা যায়। ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যেমন উলফা বা NSCN এর সাথেও এই গোষ্ঠীগুলো যোগাযোগ রাখছে। কিন্তু সব কিছুর ওপরে এক রহস্যময় অন্ত্যেষ্টিক্রিয়া বা জানাজার খবর আমাদের হাতে এসেছে। শরীফ ওসরাম বিন হাদি নামে
যে উগ্রপন্থী জেহাদি নেতার জানাজা আজকে বাংলাদেশ দেখল, সেখানে শোনা যাচ্ছে বিভিন্ন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা, ছবিটা দেখাবো, ওই ছবিটা, ওই আইসিসের ফ্লাইটটা, জঙ্গি সংগঠনের শীর্ষ নেতারা একত্রিত হয়েছিল। সেখানে পাকিস্তানের আইএসআই এর প্রতিনিধিও কি উপস্থিত ছিলেন? প্রশ্নটা রাখছি। তারা কি কোনো নতুন পথে নাশকতার শপথ নিয়েছেন? এই বৈঠক, মানে জানাজার নামে আজকে যে উগ্রপন্থী জঙ্গিদের বৈঠক হলো, সেই বৈঠক কি বদলে দেবে দক্ষিণ এশিয়ার মানচিত্র? হবে না। গোয়েন্দা রিপোর্ট বলছে ঢাকার অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোতে, যেমন বিইউইটি বা ঢাকা ইউনিভার্সিটি, এখানে উগ্রপন্থী কিংবা জেহাদিদের স্লিপার এজেন্ট তৈরি হচ্ছে। এই শিক্ষিত তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে সরকারি প্রশাসনে ঢুকে ভেতর থেকে ভারতের ক্ষতি করতে পারে। ডক্টর ইউনূসের প্রশাসন কি সত্যি পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছে, নাকি সব জেনেও তারা রাজনৈতিক হিসেবের খাতিরে চুপ করে আছে? এই প্রশ্নের উত্তর একটা ছবি দেবে। সেই ছবি হলো ঢাকায় যখন ডেইলি স্টার কিংবা প্রথম আলোর অফিসে, দফতরে ভাঙচুর চলছে, তখন সেনার রোলটা একবার দেখবেন। সামনে দাঁড়িয়ে আছে জেহাদি উগ্রপন্থী মবস্টার্সরা। সেনা হাত জোড় করে বলছে, ভাই 20 মিনিট সময় দাও, আমরা চলে যাই, তারপর ভাঙো। এরপরও ভাবছেন মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে? একেবারে নেই। মনে রাখবেন, বিপদ কিন্তু আর দূরের নয়। পাকিস্তান চাইছে ওপার বাংলাকে ভারতের বিরুদ্ধে এক অভেদ্য দুর্গে পরিণত করতে। নির্বাচনের প্রতিটি দিনের দেরি মানে এই উগ্রপন্থীদের আরও শক্তিশালী হতে দেওয়া। বাংলাদেশের স্থিতিশীলতা না ফিরলে তার মাসুল দিতে হবে পশ্চিমবঙ্গ, আসাম এবং ভারতকে। ভারতের গোয়েন্দারা লাল সতর্কতা জারি করেছেন। সবশেষে একটাই কথা বলার, ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারকে বুঝতে হবে যে এই উগ্রপন্থাকে প্রশ্রয় দিয়ে কোনো দেশ দীর্ঘকাল শান্তিতে থাকতে পারেনি, এরাও পারবে না। পাকিস্তানের আইএসআই এর পাতা জালে বাংলাদেশ পা দিচ্ছে, কিংবা হয়তো ইচ্ছে করেই পা দিচ্ছে। 2026 সাল পর্যন্ত ভারত বা আমরা কি হাতে হাত গুটিয়ে বসে থাকবো নাকি? প্রশ্ন অনেক, কিন্তু উত্তর লুকিয়ে আছে সময়ের অন্তরালে। আজকের মতো ঢাকার এই স্পেশাল রিপোর্ট এখানেই শেষ করছি। শুধু যাওয়ার আগে একটা কথা না বললেই নয়, সেই বাংলাদেশি যুবককে, যিনি নিজেকে ভারত বিরোধী কিংবা বীর হিসেবে দেখাচ্ছেন, এরকম শীর্ণকায় চেহারা, হ্যাঁ দেখান না, একটু দিন না, এই শীর্ণকায় রোগা প্যাংলা জেহাদি, যিনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে ভারত নাকি বাংলাদেশের খেয়ে বেঁচে আছে। একটাই কথা বলবো, আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তিস্তার জল বন্ধ করে দিলে না খেতে পেয়ে শুকিয়ে মরবে। চালটা, চিনিটা, ডিমটা বন্ধ করে দিলে অপুষ্টিতে ভুগে মরবে। S-400 কিংবা গুলি খরচ করার দরকার নেই, তোমাদের না খেতে পেয়ে শুকিয়ে মারার ক্ষমতা ভারত রাখে। মারে না, কারণ ভারত মানবিকতার পক্ষে। আমাদের ভদ্রতাকে আমাদের নীরবতা ভেবো না। ভারত খেপে গেলে রুদ্র প্রলয় দেখবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।